বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কোভিড-19 করোনা ভাইরাসের জন্য আজ আমরা ঘরবন্দি। দিনকে দিন বেড়েই চলেছে আমাদের সংক্রমণ। সুতরাং আমরা ঘরে থাকি এবং সুস্থ থাকি। আজকে আমি মোহাম্মদ জামিলুর রহমান, ইনস্ট্রাক্টর ননটেক, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, যে বিষয়ে ক্লাস নিব ফিজিক্স 1, বিষয় কোড 65912, অধ্যায় 4, নিউটনের গতিসূত্র, বল ও ঘর্ষণ। এই অধ্যায়ে আমরা যা শিখব: বল, বলের প্রকারভেদ, জড়তা, ভরবেগ, ভরবেগের নিত্যতা সূত্র, নিউটনের গতিসূত্র, নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে F=ma প্রমাণ করা, নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রতিপাদন করা, বলের ঘাত ও ভরবেগের মধ্যে সম্পর্ক বের করা, গাণিতিক সমস্যার সমাধান করা। প্রথমে আমরা জেনে নিই বল কাকে বলে। যা কোনো স্থির বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুকে গতিশীল করে বা করতে চায়, এবং কোনো গতিশীল বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলে। তো বল একটি দিকরাশি। আবার আমি বলছি, বল এমন একটি বাহ্যিক কারণ যা কোনো একটি বস্তুকে, স্থির বস্তুকে কি করে? গতিশীল করে, এবং কোনো গতিশীল বস্তুকে স্থির করে বা করতে চাই, সেটাকে আমরা কি বলবো? বল বলবো। বল একটি দিক রাশি। এসআই পদ্ধতিতে বলের একক হলো নিউটন, এবং বলের মাত্রা সমীকরণ আমরা যদি বের করি তাহলে দেখতে পাই mL/t-2। তাহলে বল সম্বন্ধে আমাদের একটু ধারণা পাওয়া গেল। এবার আমরা যাই বলের প্রকারভেদ। আসলে বল কত প্রকার? বল হচ্ছে 4 প্রকার। মহাকর্ষ বল, যাকে আমরা ইংরেজিতে গ্র্যাভিটেশনাল ফোর্স বলবো, তড়িৎ চুম্বকীয় বল, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, সবল নিউক্লিয় বল, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এবং দুর্বল নিউক্লিয় বল, যাকে আমরা ইংরেজিতে বলবো উইক নিউক্লিয়ার ফোর্স। তাহলে বল আমরা কয়টা পেলাম? বলের প্রকারভেদে আমরা 4 প্রকার বল পেলাম: মহাকর্ষ বল, তড়িৎ চুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল। এই বল সম্বন্ধে আমরা এখন ধারণা নিব। প্রথমে আমরা জেনে নিই মহাকর্ষ বল, গ্র্যাভিটেশনাল ফোর্স। এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুই একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করে। বিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যকার এই আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। বিজ্ঞানীরা ধারণা করেছেন যে এক প্রকার কণার গ্র্যাভিটন পারস্পরিক বিনিময় দ্বারা এই মহাকর্ষ বল ক্রিয়াশীল হয়। তাহলে মহাকর্ষ বল, এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু একে অপরকে যে নিজেদের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণের বলটাকেই আমরা কি বলবো? মহাকর্ষীয় বল। এবার আমরা দেখে নিই তড়িৎ চুম্বকীয় বল, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। দুটি চার্জিত বস্তুর মধ্যে এবং দুটি চৌম্বক পদার্থের মধ্যে এই ধরনের বল কাজ করে। এদেরকে কুলম্বের তড়িৎ এবং চৌম্বক বল বলা হয়। তড়িৎ ও চৌম্বক বল আকর্ষণ অথবা বিকর্ষণ হতে পারে। স্থিতিস্থাপক বল, আণবিক গঠন, রাসায়নিক বিক্রিয়া ইত্যাদিতে তড়িৎ চুম্বকীয় বলের প্রকাশ ঘটে। তাহলে আমরা তড়িৎ চুম্বকীয় বলটা কি? দুটি চার্জিত বস্তু অথবা দুইটি চৌম্বক পদার্থের মধ্যে যে আকর্ষণ এবং বিকর্ষণ ঘটে, সেই বলটাকে আমরা কি বলবো? তড়িৎ চুম্বকীয় বল। এবার আমরা দেখে নিই সবল নিউক্লিয় বল কাকে বলা হয়। একটি পরমাণুর নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। আমরা জানি যে একটি পরমাণু নিউক্লিয়াসটা কি হবে? একটি পরমাণু নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত।
নিউক্লিয়াসের সমধর্মী ধনাত্মক আধানযুক্ত প্রোটনগুলো খুব কাছাকাছি থাকায় এদের মধ্যে কুলম্বের বিকর্ষণ বল প্রবল হওয়ায় নিউক্লিয়াস ভেঙে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে নিউক্লিয়াস স্থায়ী। সুতরাং নিউক্লিয়াসে এক ধরনের সবল বল কাজ করে যা নিউক্লিয়াসকে ধরে রাখে। নিউক্লিয়াসের মধ্যে মেসন নামক এক প্রকার কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা এই বল ক্রিয়াশীল হয়। এই বল আকর্ষণধর্মী এবং স্বল্প পরিসরে ক্রিয়াশীল, নিউক্লিয়াসের বাইরে ক্রিয়াশীল না। তাহলে সবল নিউক্লিয় বলটা মূলত একটি পরমাণুর মধ্যেই আমরা লক্ষ্য করি। তাহলে পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন দ্বারা যে গঠিত, এদের মধ্যে কি হয়, সমধর্মী যে আধান আছে, আধানগুলো প্রোটনগুলো খুব কাছাকাছি থাকায় কুলম্বের বিকর্ষণ বল প্রবল হয়ে ভেঙে যাওয়ার কথা, নিউক্লিয়াসটা কি হবে, ভেঙে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে নিউক্লিয়াসটা ভেঙে যায় না, কারণ স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এখানে ক্রিয়াশীল থাকে। এবার আমরা দেখে নিই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুর্বল নিউক্লিয় বল। প্রকৃতিতে যেসব তেজস্ক্রিয় পদার্থ আছে তাদের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙে আলফা, বিটা ও গামা রশ্মি নির্গত হয়। পরীক্ষা থেকে দেখা যায় বিটা কণা নির্গত হওয়ার সময় যে পরিমাণ শক্তি নিউক্লিয়াস থেকে নির্গত হয় তা বিটা কণার গতিশক্তি থেকে বেশি। বিজ্ঞানীরা প্রমাণ করেন বিটা কণার সাথে আর এক ধরনের কণা নির্গত হয়। তাহলে দুর্বল নিউক্লিয় বলটা কি, যে তেজস্ক্রিয় পদার্থের মধ্যে কি হয়, আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হয়। তাহলে এখানে কি হবে, দুর্বল নিউক্লিয় বলটা আমরা লক্ষ্য করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখে নিই জড়তা কাকে বলে। প্রত্যেক জড় পদার্থই তার নিজের স্থির বা গতিশীল অবস্থা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করে। পদার্থের এই ধর্মকে জড়তা বলে। তাহলে জড়তা হচ্ছে পদার্থের একটা ধর্ম। জড়তা কি, পদার্থের একটি ধর্ম। তাহলে যে ধর্মের জন্য কোনো একটি পদার্থ কি করবে, তার স্থির অবস্থা সবসময় অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবে এবং গতিশীল অবস্থাও সে কি করবে, সে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবে। একটি স্থির বস্তু কি, তার জড়তার জন্য সারা জীবন সে কি করবে, স্থির থাকতে চাইবে। আবার একটা গতিশীল বস্তু এই তার ধর্মের জন্য, জড়তা ধর্মের জন্য কি করবে, সে গতিশীল অবস্থায় থাকতে চাইবে। এবার আমরা দেখে নিই জড়তা কত প্রকার। জড়তা দুই প্রকার, একটা কি স্থিতি জড়তা আর একটি হলো গতি জড়তা। এবার আমরা দেখব যে আসলে স্থিতি জড়তা এবং গতি জড়তা কি। একটি স্থির বস্তু স্থিতিশীল থাকার জন্য যে ধর্ম বা প্রবণতা, স্থিতিশীল থাকার যে ধর্ম বা প্রবণতা তাকে স্থিতি জড়তা বলে। একটি থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে, এটা কি স্থিতি জড়তার একটি উদাহরণ। গতি জড়তা, একটি গতিশীল বস্তু গতিশীল থাকার যে ধর্ম বা প্রবণতা তাকে গতি জড়তা বলে। একটি চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে, এটি গতি জড়তার উদাহরণ। এবার আমরা দেখিনি ভর বেগ কাকে বলে। আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবো ভর বেগ কথাটা কি লেখা আছে, ভর বেগ। তাহলে ভর এবং বেগের গুণফলকে আমরা কি বলবো, ভর বেগ। আবার অন্যভাবে বললে আমরা এভাবে বলতে পারি ভর এবং বেগের সমন্বয়ে কোনো বস্তুতে যে ধর্মের উদ্ভব হয় সেটাকে আমরা কি বলতে পারি, ভর বেগ। আবারও বলছি, কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভর বেগ বলে। অথবা কি ভর এবং বেগের সমন্বয়ে কোনো বস্তুতে যে ধর্মের উদ্ভব হয় তাকে আমরা ভরবেগ বলবো। কোনো বস্তুর ভর যদি এম হয় এবং বেগ ভি হলে আমরা তাহলে ভরবেগ কি পাবো, যেহেতু গুণফল তাহলে এম ভি। তাহলে ভরবেগ সমান আমরা কি পেলাম, এম ভি। তাহলে আমরা দেখে নিই
যে এসআই পদ্ধতিতে ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড। কিভাবে আমরা পেলাম? ভরের একক কি? কেজি, আর বেগের একক মিটার পার সেকেন্ড। এমকেএস পদ্ধতিতে বা এসআই পদ্ধতিতে আমরা কি পেলাম? কেজি মিটার পার সেকেন্ড। অনুরূপভাবে সিজিএস পদ্ধতিতে ভরবেগের একক কি? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। অর্থাৎ ভরের একক কি? গ্রাম সিজিএস পদ্ধতিতে, আর বেগের একক সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি পেলাম? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। অনুরূপভাবে আমরা এফপিএস পদ্ধতিতে ভরবেগের একক কি পাবো? পাউন্ড। তাহলে ভরের একক পাউন্ড আর বেগের একক ফিট পার সেকেন্ড। তাহলে এফপিএস পদ্ধতিতে ভরবেগের একক কি পেলাম? পাউন্ড ফিট পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখে নিই ভরবেগের নিত্যতার সূত্র। তাহলে ভরবেগের নিত্যতার সূত্র: একাধিক বস্তুতে ক্রিয়া ও প্রতিক্রিয়া ভিন্ন অন্য কোনো বল কাজ না করলে যে কোনো একদিকে এদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। তাহলে একাধিক যদি বস্তু থাকে এবং ক্রিয়া এবং প্রতিক্রিয়া ভিন্ন অন্য কোনো বল যদি কাজ না করে, অন্য কোনো বলই কাজ করবে না, তাহলে যে কোনো দিকে এদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এবার ধরে নিই যে m1 এবং m2 ভরের দুটি বস্তু u1 ও u2 বেগে গতিশীল, যেখানে u1 ইজ গ্রেটার দ্যান u2 থাকা অবস্থায় এদের মধ্যে টি সময় যাবত সংঘর্ষ হলো। সংঘর্ষের পরে বস্তুদ্বয় v1 ও v2 বেগে একই দিকে গতিশীল। তাহলে আমরা কি বলছি? যে m1 এবং m2 ভরের দুইটি বস্তু, তাদের বেগ কি? u1 ও u2। তাহলে m1 এর আদি বেগ হলো u1 আর m2 এর আদি বেগ হলো u2। এইটা কি করছে? একই সরল রেখা বরাবর ক্রিয়াশীল হচ্ছে। তাহলে যদি u1 ইজ গ্রেটার দ্যান u2 হয়, তাহলে অবশ্যই কোনো না কোনো সময়ে u1 কি করবে? u2 কে ধাক্কা দিবে। তাহলে এই যে ধাক্কা যদি দেয়, কলিশন হয়, কলিশনের পরে তাহলে কি হলো? এদের m1 এর বেগ পরিবর্তন হয়ে গেল। বেগ পরিবর্তনের ফলে m1 কি হবে? v1 বেগে চলতে থাকবে আর m2 v2 বেগে চলতে থাকবে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি কি হবে? সমান হবে। যেটা আমি বললাম নিত্যতা সূত্রে, যে একাধিক বস্তুতে ক্রিয়া ও প্রতিক্রিয়া ভিন্ন অন্য কোনো বল কাজ না করলে যে কোনো একদিকে এদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। তাহলে এটাই হলো যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। তাহলে আমরা এবার দেখি পরবর্তীতে সংঘর্ষের পূর্বে প্রথম বস্তুর ভরবেগ কি ছিল? m1 u1। দ্বিতীয় বস্তুর ভরবেগ কি হবে? m2 u2। সংঘর্ষের পরে প্রথম বস্তুর ভরবেগ m1 v1, দ্বিতীয় বস্তুর ভরবেগ m2 v2। তাহলে প্রথম বস্তু অর্থাৎ m1 যে বস্তুটা আমরা নিয়েছি তার ভরবেগের পরিবর্তনটা কি হবে? পরিবর্তনের হার মানে হলো t দ্বারা আমরা ভাগ করে নিব। তাহলে আমরা জানি যে শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ। তাহলে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, যেহেতু t সময় ধরে এটা ক্রিয়াশীল হয়েছে, সুতরাং আমরা বলতে পারি যে m1 v1, তাহলে m1 v1 মাইনাস কি? m1 u1 ভাগ t। এটা কি হবে? প্রতিক্রিয়া বল হবে। প্রথম বস্তু কি হবে? প্রতিক্রিয়া বল। এটা হবে m1 v1 মাইনাস m1 u1 ডিভাইডেড বাই t। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তনের হার অনুরূপভাবে শেষ ভরবেগ m2 v2 মাইনাস m2 u2 ডিভাইডেড বাই t ইকুয়াল টু হলো ক্রিয়াবল। তাহলে নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে আমরা কি পাই? যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে m1 v1 মাইনাস m1 u1 ডিভাইডেড বাই t ইকুয়াল টু মাইনাস m2 v2 মাইনাস m2 u2 ডিভাইডেড বাই t।
তাহলে যেহেতু মাইনাস প্রতিক্রিয়া বল, তাহলে উভয় পক্ষ থেকে আমরা যদি টিটাকে অমিট করে দিই বা টিকে গুণ করে দিই উভয় পক্ষকে টি দ্বারা, তাহলে আমরা কি পাই? টি কেটে যায়। তাহলে আমাদের কি পেলাম? m1 v1 মাইনাস m1 u1 ইকুয়াল টু মাইনাস, এটা যদি মাইনাস হয় তাহলে m2 v2, তাহলে মাইনাস মাইনাস দিয়ে মাইনাস আর মাইনাসে প্লাস হলো m2 u2। তাহলে আমরা এবার কি করব? m1 এই যে এটাকে আমরা এদিকে নিয়ে চলে আসলাম আর এইটাকে বাম পক্ষে নিয়ে চলে আসলাম, অর্থাৎ m1 u1 কে আমরা যদি ডান পক্ষে নিয়ে আসি আর মাইনাস m2 v2 কে আমরা যদি বাম পক্ষে নিয়ে আসি, তাহলে কি হলো? প্লাস হয়ে গেল। এখানে মাইনাস আছে, প্লাস হলো, এই মাইনাস এখানে প্লাস হয়ে গেল। তাহলে আমাদের কি হবে? m1 v1 প্লাস m2 v2 ইকুয়াল টু m1 u1 ইকুয়াল টু m2 u2। এটাকে আমরা সাজিয়ে যদি এই m1 u1 কে বাম পক্ষে নিয়ে এসেছি প্লাস m2 u2 কে বাম পক্ষে নিয়ে এসেছি ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2 কে ডান পক্ষে নিয়ে এসেছি। তাহলে এখান থেকে আমরা ভরবেগের নিত্যতার সূত্রটা কি হলো? প্রমাণিত হলো। একাধিক বস্তুতে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ভিন্ন, অন্য কোনো বল না থাকলে কোনো নির্দিষ্ট দিকে বস্তুর ভরবেগের কোনো পরিবর্তন হবে না। এখান থেকে আমরা এটা প্রমাণ করে দিতে পারলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা নিউটনের গতির সূত্র সম্বন্ধে আমরা পূর্বেও জেনেছি, আবারও আমি একটু আলোকপাত করছি। সেটা হলো নিউটনের গতির তিনটি সূত্র আছে। প্রথম সূত্র কি? বস্তুর উপর বলের লব্ধি শূন্য হলে কি হবে? বস্তুর উপর যদি বলের লব্ধি শূন্য হয় তাহলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকে। বস্তুর উপর বলের লব্ধি শূন্য হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। এই কথাটা আমরা অন্যভাবে বলতে পারি যে কোনো বস্তুর উপর বল যদি ক্রিয়া না করে, কোনো বস্তুর উপর, যে কোনো একটা বস্তুর উপর যদি বল ক্রিয়া না করে তাহলে কি হবে? স্থির বস্তু সারা জীবনই স্থির থাকবে এবং গতিশীল বস্তু সে সমবেগে কি করবে? চলতেই থাকবে, চলতেই থাকবে, যদি কোনো বল প্রযুক্ত না হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় সূত্র কি? কোন একটি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। অর্থাৎ কোন বস্তুর ভরবেগের পরিবর্তন, এখানে কি আসছে? ভর এবং বেগ, দুইটা জিনিস। কিন্তু এখানে ভর বেগ, আমরা ভরবেগ সম্বন্ধে পূর্বে বললাম আমি যে ভর এবং বেগের গুণফলকে আমরা কি বলবো? ভর বেগ। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কতটুকু হবে? এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হবে, এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হবে এবং বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটবে। নিউটনের গতির তৃতীয় সূত্র, এটা আমার মনে হয় প্রত্যেকেই আমরা জানি অনেক ছোটবেলা থেকেই। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এখানে প তহেসি আছে, আসলে এটা ফন্ট অনেক সময় ভেঙে যায়। পয়রফলা তহেসি কয়রফলা অন্তঃস্থলাকার প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া আছে। তাহলে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এটা আমরা বিভিন্ন সময় বলি বন্ধু বান্ধবের সাথে যে এই প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এটা সম্বন্ধে আমরা অনেক সময় বলে থাকি। এবার আমরা দেখে নিই নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে F ইকুয়াল টু এম এ প্রমাণ, অর্থাৎ বলকে আমরা এখন পরিমাপ করব। নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে আমরা কি করব? বলকে আমরা পরিমাপ করব। কিভাবে সেটা? যে F ইকুয়াল টু এম এ, অর্থাৎ বল ইকুয়াল টু ভর গণিত ত্বরণ, বল ইকুয়াল টু ভর গণিত ত্বরণ। মনে করি প্রথমে আমরা ধরে নিই যে এম ভরের একটি বস্তু আছে। এম ভরের একটি বস্তু কি করছে? ইউ আদিবেগে গতিশীল আছে। তাহলে এম ভরের একটি বস্তু ইউ
আদিবেগে কি করছে, গতিশীল অবস্থায় আছে। এই গতিশীল অবস্থায় থাকার সময় আমরা কি করলাম, এফ মানের একটা বল এর উপরে প্রযুক্ত করলাম। তাহলে আমরা যদি এফ মানের একটা বল প্রযুক্ত করি তাহলে অবশ্যই, এবং সেটা টি সময় ধরে, তাহলে কি হবে, ত্বরণের সৃষ্টি হবে। এই বস্তুটাতে কি হবে, ত্বরণের সৃষ্টি হবে। যখন ত্বরণের সৃষ্টি হবে তখন কি করবে, সে টি সময়ে কি করবে, এস দূরত্ব অতিক্রম করবে এবং তার বেগের কি হবে, পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ আদিবেগ যদি ইউ থাকে তাহলে শেষ বেগ ভি হয়ে যাবে। অর্থাৎ একটা বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে চলছে আমরা ধরে নিই, তাহলে এমনি স্বাভাবিক অবস্থায় আমরা যদি এর উপর বল প্রয়োগ করি, অর্থাৎ ধাক্কা দিই, আমরা হাত দিয়ে সাধারণত আমরা কি করলাম, ধাক্কা দিলাম বা ঠেলে দিলাম, তাহলে কি তার বেগ কি বৃদ্ধি পাবে না? অবশ্যই বৃদ্ধি পাবে। সেই হিসাবে আমরা এটা সিম্বল আকারে ইউজ করছি যে আদিবেগ ছিল ইউ আর শেষ বেগ হলো ভি। এটা আমরা যেহেতু বেড়ে যাবে এই জন্য আমরা ভি করলাম। তাহলে কি করছি, যে একটি বস্তু এম ভরের একটি বস্তু ইউ আদিবেগে চলছিল, এফ মানের বল প্রযুক্ত হলে, যখনই আমাদের প্রযুক্ত হবে তখনই ইহা কি হবে, বেগটা বৃদ্ধি পাবে। তার মানে কি, ত্বরণ বেড়ে গেল। ত্বরণ যখন বেড়ে গেল সে কিছু দূরত্ব অতিক্রম করবে, এই অতিক্রম করবে এস দূরত্ব অতিক্রম করার ফলে কি করবে, সে ভি বেগ প্রাপ্ত হবে। তাহলে আমরা এবার দেখে নিই বস্তুর আদি ভরবেগ। তাহলে বস্তুর আদি ভরবেগ, ভর এবং বেগ, আদি মানে কি, প্রাথমিক স্থানে, প্রাথমিক অবস্থানে যা ছিল, তাহলে বস্তুর আদি ভরবেগ কি হবে, এম ইউ। বস্তুর আদি ভরবেগ কি হবে, এম ইউ। বস্তুর শেষ ভরবেগ হবে কি, এম ভি। অর্থাৎ এই যে শেষ ভরবেগ এম ভি হলো। এবার আমরা দেখে নিই যে ভরবেগের পরিবর্তন কতটুকু হলো। আমি পূর্বে বললাম যে ভরবেগের পরিবর্তন সমান শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। তাহলে ভরবেগের পরিবর্তন সমান এম বি মাইনাস এম ইউ। ভরবেগের পরিবর্তন সমান কি, এম বি মাইনাস এম ইউ। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কি হবে, এম বি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। তাহলে আমরা দেখে নিই পরিবর্তনের হার মানে কি, সময় দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, আমাদের হার পাওয়া যাবে। সময় দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে, আমাদের হার পাওয়া যাবে। তাহলে ভরবেগের পরিবর্তনের হার এম বি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি সমান এম গণিত এম, যেহেতু আমরা কমন নিয়ে নিলাম তাহলে বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এম এ সমান কি জানি, আমরা লিখি বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এম এ। তাহলে ভরবেগের পরিবর্তনের হার আমরা কি পেলাম, এম এ। ভরবেগের পরিবর্তনের হারটা আমরা কত পেলাম, এম এ। এবার আমরা দেখিনি নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে আমরা কি পাই, এফ আমরা কি জানি যে ভরবেগের, নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে আমরা কি জানি, ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু আমরা খেয়াল করি, ভরবেগের পরিবর্তনের হার আমরা কি জানি, এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে ভরবেগের পরিবর্তনের হার আমি পূর্বে বের করলাম, কতটুকু পেলাম আমরা, এম এ পরিবর্তনের হার। আর বল প্রযুক্ত কতটুকু হয়েছিল, এফ মানের। তাহলে এফ সমানুপাতিক এম এ। তাহলে আমরা এফ ইকুয়াল টু কে এম এ। তাহলে কে একটি কি, সমানুপাতিক ধ্রুবক যার মান এফ এম এ এর উপর নির্ভরশীল। তাহলে আমরা কে একক বলের সংজ্ঞার মাধ্যমে দূর করতে পারি যে এফ ইকুয়াল টু যদি 1 হয়, এম ইকুয়াল টু 1 হয়, এ ইকুয়াল টু 1 হলে সমীকরণ হতে আমরা পাই কে ইকুয়াল টু 1। তাহলে কে ইকুয়াল টু, কারণ এফ এর মান 1 দিয়ে দিলাম, এম এর মান 1, এর মান 1, তাহলে কে এর মান কি হবে, 1 1 1। কে এর মান কি হবে, তাহলে 1 হয়ে যাবে। তাহলে এই সমীকরণে আমরা যদি কে এর মানটা বসিয়ে দিই তাহলে আমরা কি পাই, এফ ইকুয়াল টু এম এ। এফ ইকুয়াল টু এম এ, অর্থাৎ বল ইকুয়াল টু ভর গুণিত ত্বরণ। নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে আমরা বলের পরিমাণটা পেয়ে গেলাম, বল ইকুয়াল টু ভর গুণিত ত্বরণ। এবার আমরা দেখব নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে
প্রথম সূত্র আমরা কিভাবে প্রতিপাদন করতে পারি। নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্রটা আমরা কিভাবে প্রতিপাদন করতে পারি। তাহলে নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে আমরা কি জানি? F = ma। নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে আমরা পাই F = ma। তাহলে ইকুয়াল টু m, a সমান আমরা কি জানি? পূর্বে থেকে আমরা বের করেছিলাম যে a = v - u / t। a অর্থাৎ ত্বরণ ইকুয়াল টু শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়। তাহলে আমরা বের করে নিলাম a সমান হলো v - u / t। তাহলে a সমান আমরা কি লিখে দিলাম যে v - u / t। এখন নিউটনের গতির সূত্র আমরা প্রথম সূত্র কি জানি? যে বাহ্যিক কোনো বল যদি ক্রিয়াশীল না হয় তাহলে কি হবে? স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু কি করবে? গতিশীল অবস্থায় থাকবে। তাহলে এখানে আমাদের লব্ধি বলের পরিমাণটা, অর্থাৎ যে বলটা আমরা অ্যাপ্লাই করব, প্রয়োগ করব, সেই বলের পরিমাণটা কি? শূন্য। তাহলে এই সমীকরণে আমি এফ এর মানটা শূন্য দিয়ে দিলাম। এফ এর মান কি দিলাম? শূন্য বসালাম। লব্ধি বলের মানটা কি হবে? শূন্য। ইকুয়াল টু m v - u / t। v - u / t। তাহলে v ইকুয়াল টু u মানে m ইকুয়াল টু নট জিরো। m ইকুয়াল টু নট জিরো। তাহলে অতএব u ইকুয়াল টু শূন্য হলে v ইকুয়াল টু কি হবে? শূন্য হবে। তাহলে v - u অর্থাৎ এই টিটা যদি কোনো f যদি কোনো কাজই না করে তাহলে টিও কি হবে? শূন্য হবে। তাহলে v = u অর্থাৎ u = 0 হলে v ও কি হবে? 0 হবে। অর্থাৎ স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। এই হলো নিউটনের গতির দ্বিতীয় সূত্র হইতে আমরা প্রথম সূত্র প্রতিপাদন করতে পারলাম। তাহলে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আরো কিছু জিনিস পরের ক্লাসে আমরা শিখব, আমরা জানব। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আসসালামু আলাইকুম।